আজকে আমরা একটি রিয়েল লাইফ ড্রামা নিয়ে কথা বলবো যার নাম ট্রু ওয়ার। সময়টা ছিল 1950 সালের। দক্ষিণ কোরিয়ার ছোট্ট একটি গ্রাম, সরল, স্বাভাবিক আর হাসি খুশি সবাই। কিন্তু এই সময় দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ চলছিল। যুদ্ধ তখন এই ছোট্ট গ্রামেও হানা দেয়। উত্তর কোরিয়া আকাশ থেকে বোমা ফেলতে শুরু করে। এই গ্রামেরই একটি ছোট্ট শিশু যার নাম সিমের মা সিমকে এক জায়গায় লুকিয়ে রাখেন। সিমকে বলেন, তুমি এই জায়গা থেকে কোথাও যাবে না, আমি আসবো তোমাকে নিয়ে যেতে। এই বলে তিনি সেখান থেকে চলে যান। গ্রামের মধ্যে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ঢুকে পড়ে। তারা অনেক লোককে মেরে ফেলে আর কিছু লোককে ধরে নিয়ে যায়। সিম সেখানেই বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু 7 বছরের বাচ্চাটি জানেই না যে তার মা আর কখনো ফিরে আসবে না। অপরদিকে দেখানো হয় তুরস্কের একজন সৈনিককে। সৈনিকটির নাম রকি। রকির একজন গার্লফ্রেন্ড রয়েছে। তারা একে অপরকে খুব ভালোবাসতো। রকির বস তাকে ডেকে পাঠায়। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের কাছে সাহায্য চেয়েছে, তাই আমরা ঠিক করেছি কিছু সৈন্য পাঠাবো তাদের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য। আমি চাই তুমিও সেখানে যাও। কিন্তু রকির গার্লফ্রেন্ড তাতে মোটেও রাজি হয় না। সে চায় না রকি দক্ষিণ কোরিয়া যাক। কিন্তু রকি তাকে বোঝায়, আমার দেশের আমাকে প্রয়োজন, আর দক্ষিণ কোরিয়ার প্রয়োজন আমার দেশের সাহায্য। সকালে তারা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে জাহাজে রওনা হয়। দেখা যায় রকির রুমে কিছু পিঁপড়ে এসে পড়েছে। কিন্তু রকি তাদের মারে না, বরং অনেক চিনি ছড়িয়ে দেয় তাদের আশেপাশে। এ থেকে আমরা বুঝতে পারি রকি অনেক দয়ালু স্বভাবের মানুষ। সে সবসময় যুদ্ধের বিপক্ষে, কিন্তু এখন তাকে যুদ্ধে যেতেই হচ্ছে। সকালবেলা তাদের জাহাজ দক্ষিণ কোরিয়া এসে পৌঁছায়। সেখানে তাদের জানানো হয় উত্তর কোরিয়া ক্রমেই দক্ষিণ কোরিয়ার সীমানা অতিক্রম করে ভিতরে ঢুকে পড়ছে। এজন্য তাদের বিভিন্ন দেশের সাহায্য প্রয়োজন। এরপর সৈন্যরা যার যার ব্যাটালিয়নের সাথে সীমানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় চলতে চলতে তারা উত্তর কোরিয়ার নৃশংসতার নমুনা দেখতে পায়। মানুষজন বেঘর হয়ে পড়ে রয়েছে, খাবার নাই, ঔষধ নাই। চলতে চলতে তারা এক জায়গায় এসে থামে। তখন এক সাথী তাদের জানায়, আমেরিকা থেকে খবর এসেছে খুব দ্রুত এই যুদ্ধ শেষ হয়ে যাবে, আমরাও আমাদের নিজ নিজ দেশে ফিরে যাব। ঠিক তখন উত্তর কোরিয়া তাদের উপর আক্রমণ শুরু করে। প্লেন থেকে ফেলা বোমার আঘাতে তাদের যোগাযোগের সব যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। তারা কারোর সাথেই যোগাযোগ করতে পারছিল না। অনেক সৈন্যও মারা যায়। রকি কোনো রকমে তার 2 সাথীকে সঙ্গী করে পালিয়ে যায়। তারা জিপ নিয়ে এগোতে থাকে, কিন্তু আবার তারা উত্তর কোরিয়ার সৈন্যদের আক্রমণের শিকার হয়। তখন রকি ও তার সাথীরা উত্তর কোরিয়ার সৈন্যদের মেরে ফেলে এবং পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। তারা সেই গ্রামে এসে পড়ে যেখানে সিনেমার শুরুতে উত্তর কোরিয়ার সৈন্যরা আক্রমণ করেছিল। দেখা যায় সিম এখনো তার মায়ের লাশের পাশে বসে তার হাত ধরে আছে। সে কেঁদেই চলেছে। রকি দেখেই বুঝতে পারে সিমের পরিবারের কেউ আর বেঁচে নেই। সে সিমের দিকে হাত বাড়িয়ে দেয়। সিম ও রকিকে জড়িয়ে ধরে। রকি সিমকে সাথে করে নিয়ে যায় তার ক্যাম্পে। অন্যরা জানতে চায় সিম কি উত্তর কোরিয়ার নাকি দক্ষিণ কোরিয়ার। রকি বলে, তাতে আমাদের কিছু যাওয়া আসা উচিত নয়, আমাদের শুধু মনে রাখা উচিত সে একজন শিশু। অপরদিকে তুরস্কে দেখা যায় রকি গার্লফ্রেন্ড পেপারে পড়ে জানতে পারে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। সৈন্যরা খুব শীঘ্রই যার যার দেশে ফিরে আসবে। কিন্তু সত্যিটা একদমই ভিন্ন। এখনো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর হামলা করে যাচ্ছিল। রকি তার পুরো ব্যাটালিয়নের সাথে আবারও বর্ডারের দিকে অগ্রসর হতে থাকে। তখন কিছু চাইনিজ সৈন্য তাদের উপর আক্রমণ করে, কারণ এই যুদ্ধে চায়না উত্তর কোরিয়ার পক্ষ নিয়েছিল। রকি দেখতে পায় সিমের জীবনে ঝুঁকি রয়েছে, তাই সে জীবনে প্রথমবার কাউকে মারার সিদ্ধান্ত নেয়। সে খুব চালাকির সাথে এমন একটি ব্লাস্ট করে যাতে সব চাইনিজ সৈন্য মারা যায়। কিন্তু রকি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে জ্ঞান ফিরলে রকি দেখতে পায় সিম তার হাত ধরে বসে আছে। রকির একজন সাথী তাকে জানায় সিম সারা রাত এভাবেই তার হাত ধরে বসেছিল। রকি খুব আবেগ আপ্লুত হয়ে পড়ে। আসলে রকি ও সিমকে খুব ভালোবাসতে শুরু করেছিল। এরপর রকিকে দক্ষিণ কোরিয়ার একজন সিনিয়র অফিসার ডেকে পাঠায়। তিনি বলেন, তুমি আমাদের যুদ্ধক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছো, এমনকি তুমি সিমেরও খেয়াল রাখছো, কিন্তু আমরা কোনো দায় তোমার উপর চাপাতে চাই না।
তুমি চাইলে সিমকে আমাদের জিম্মায় দিয়ে যেতে পারো। কিন্তু রকি রাজি হয় না। সে জানায় সিমকে সে ছাড়তে চায় না। রকিকে আরও জানানো হয় 6 দিন পর রকি ও তার সাথীদের সাহসিকতার পুরস্কার প্রদান করা হবে। সেদিন যেন সিমকে সাথে না আনা হয়। রকি রাজি হয়। আজ রকিদের পুরস্কার প্রদানের দিন। যখন রকিদের মেডেল দেওয়া হচ্ছিল তখন সিমও সেখানে চলে আসে। রকি সিমকে তার এক বন্ধুর কাছে রেখে এসেছিল, কিন্তু সিম রকির গাড়ির মধ্যে লুকিয়েছিল যা কেউ দেখতে পায়নি। গাড়ির মধ্যে লুকিয়েই সে এত দূর এসে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সিনিয়র অফিসাররা যখন দেখতে পায় সিম রকিকে খুব ভালোবাসে, তখন তারা সিদ্ধান্ত নেয় যতদিন সিমের কোনো আত্মীয় খুঁজে পাওয়া যাবে না ততদিন সিম রকির কাছেই থাকবে। যতদিন গড়াতে থাকে রকি আর সিমের সম্পর্ক আরো গভীর হতে থাকে। সিম রকিকে বাবার মতো ভালোবাসতো। রকির সাথীরাও সিমকে অনেক স্নেহ করত। যুদ্ধের এমন ভয়ঙ্কর পরিবেশে সিম ছিল তাদের আনন্দের একমাত্র অবলম্বন। একদিন রকির একজন সাথী জানায় পাশের গ্রামের কিছু লোক সিমকে তাদের আত্মীয় বলে দাবি করছে। তারা যে কোনো সময় ক্যাম্পে আসবে সিমকে নিয়ে যেতে। রকি তাকে বলে কাউকে কিছু না জানাতে। সবার আগে সে নিজে তদন্ত করে দেখতে চায় আসল সত্যটা কি। এরপর রকি সেখানে যায় যেখানে সিমের আত্মীয় রয়েছে, কিন্তু এটি ছিল আসলে শত্রুদের একটি ফাঁদ। তারা রকিকে ধরে ফেলে। ব্যাপারটা রকির বন্ধু আলী জানতে পারে। আলী আরেকজন সৈনিককে সাথে নিয়ে রকিকে উদ্ধারের জন্য যায়। তারা কোনো রকমে রকিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় পরের দিন আলী ডিউটি করার সময় শত্রুদের গুলিতে মারা যায়। আলীর মৃত্যুতে রকি খুব ভেঙে পড়ে। তারা ছিল ছেলেবেলার বন্ধু, একসাথে পড়াশোনা, একসাথে চাকরি, বলা যায় সারা জীবন একসাথেই কাটানো। রকি কোনোভাবেই আলীর মৃত্যু মেনে নিতে পারছিল না। এভাবে সময় আপন গতিতে বয়ে চলে। আজ যুদ্ধের 1 বছর পূর্ণ হলো। যুদ্ধ এখন শেষ। সবাই যার যার দেশে ফিরে যাচ্ছে, কিন্তু রকি দক্ষিণ কোরিয়াতে থেকে যায়, নয়তো তাকে সিম থেকে আলাদা হয়ে যেতে হতো। কিন্তু রকির পক্ষে সিমকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। অপরদিকে দেখা যায় তুরস্কে রকির পিতামাতা এবং তার গার্লফ্রেন্ড খুব দুঃখী হয়ে পড়ে এই সংবাদে। কিন্তু রকি তার দায়িত্ব ও ভালোবাসার জালে আটকে পড়ে যায়। রকি তার সিনিয়রদের কাছে সিমকে তার সাথে তুরস্কে নিয়ে যাওয়ার আকুতি জানায়, কিন্তু তার বস বলে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী এটি কখনোই সম্ভব নয়। কিছুদিন পর তাদের ক্যাম্পে এনজিও থেকে একজন নারী আসেন। তারা সিমের দায়িত্ব নিতে চায়, তাকে পড়াতে চায়। রকি বলে এর জন্য আমার কিছুদিন সময় দরকার। কিছুদিন পর আমি নিজেই সিমকে আপনাদের কাছে নিয়ে আসব। এর কিছুদিন পর রকি সিমকে নিয়ে সেই এনজিওতে যায় যেখানে আরো অনেক বাচ্চা রয়েছে। রকি সিমকে বোঝায় এখন তোমাকে পড়াশোনা করতে হবে এবং সেটি এখানে থেকেই সম্ভব। এরপর রকি সিমকে ছেড়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সিম পেছন থেকে এসে রকিকে চিৎকার করে ডাকতে থাকে। রকি ফিরতেই সিম তাকে জড়িয়ে ধরে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। সিম রকিকে তার বাবার মতো ভালোবাসে। রকিও সিমকে ছাড়া থাকার কথা ভাবতে পারে না। রকি সিমকে কথা দেয় আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। রকি সিমকে এনজিও থেকে ক্যাম্পে নিয়ে আসে। এবার সে অনেক বড় একটি বক্স বানায় যেটি দেখতে সুটকেসের মতো। সে ঠিক করে এই সুটকেসের ভিতরে করে সে সিমকে তুরস্কে নিয়ে যাবে। কিন্তু যখন সে তার সুটকেস নিয়ে চেকিং এ পৌঁছায় তখন সেখানে থাকা অফিসারের সন্দেহ হয়। সুটকেস খুলে দেখা যায় সেখানে সিম শুয়ে আছে। রকিকে সিনিয়র অফিসারের কাছে ডেকে পাঠানো হয়। তার কোনো শাস্তি হয় না, কিন্তু তাকে তখনই তুরস্কে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রকি বলে আমি সিমকে ছাড়া কোথাও যাব না। তখন সিনিয়র অফিসারটি বোঝায় আপাতত তুমি চলে যাও, কিছু সময় পরে এসে তুমি সিমকে নিয়ে যেও। রকি বুঝতে পারে এই মুহূর্তে ফিরে যাওয়া ছাড়া তার কাছে অন্য কোনো উপায় নেই। যাওয়ার সময় সে সিমকে প্রমিস করে যে সে অবশ্যই সিমকে নিতে ফিরে আসবে। সিম যেন কিছুই বুঝতে পারে না কি হচ্ছে, সে বাস কেঁদেই চলে। তুরস্কে ফিরে আসার পর রকি জানতে পারে তার গার্লফ্রেন্ডের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। রকি তার সাথে দেখা করে কারণ জানতে চায়। রকি গার্লফ্রেন্ড বলে তুমি তো কখনোই আমার পরোয়া করনি। ওই বাচ্চাটির জন্য তুমি দেশেও ফিরে আসোনি। আমি আর অপেক্ষা করতে চাইনি। এটি শোনার পর রকি খুব দুঃখী হয়ে পড়ে। এরপর রকি তার ছোটবেলার বন্ধুকে বিয়ে করে যে সবসময় তাকে ভালোবেসেছে। বিয়ের পর তারা সুখী জীবনযাপন করতে থাকে, কিন্তু রকির সবসময় সিমের কথা মনে পড়ে যায়। এ কথা যখন রকির স্ত্রী জানতে পারে তখন সে ঠিক করে সিমকে খুঁজে বের করবে।
তারা কোরিয়ান অ্যাম্বাসিতে যায়, কিন্তু অ্যাম্বাসি থেকে জানানো হয় সিম নামে কাউকে এভাবে খুঁজে বের করা খুব কঠিন। এতদিনে হয়তো সিমের নামও পরিবর্তন করে দেওয়া হয়েছে। রকির মন হতাশায় ভরে যায়, কিন্তু তার স্ত্রী অভয় দিয়ে বলে, আমরা নিশ্চয়ই সিমকে খুঁজে পাবো। দেখতে দেখতে 47 বছর কেটে যায়, কিন্তু এখনো তাদের খোঁজ শেষ হয় না। একদিন রকির এলাকায় ভূমিকম্প হয়, সবাই বাইরে বেরিয়ে আসে, কিন্তু রকি আবার তার রুমে ফিরে যায়। সিমের সাথে তার যত ছবি, যত স্মৃতি রয়েছে সব নিয়ে আবার বাইরে বেরিয়ে আসে। সিম রকির কাছে এতই মূল্যবান, এতই ভালোবাসা। এরপর আমরা দেখতে পাই 2009 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাচ চলছে। দক্ষিণ কোরিয়া বনাম জাপানের ম্যাচ। রকি ম্যাচ দেখতে থাকে, কিন্তু সত্যিটা হলো ম্যাচে রকির কোনো আগ্রহ নেই। সে তো শুধু সিমকে খুঁজে বেড়াচ্ছিল। এটা যেন ভালোবেসে পাগলামির বহিঃপ্রকাশ। এতদিন পর এভাবে কি কাউকে খুঁজে পাওয়া সম্ভব? কিছুদিন পর রকির কাছে একটি ফোন কল আসে। একজন লেখিকা রকির দক্ষিণ কোরিয়ার জীবন নিয়ে বই লিখতে চায়। রকি তার সাথে দেখা করে, সবকিছু তাকে জানায়। তখন লেখিকাও সিমকে খোঁজার আগ্রহ প্রকাশ করেন। তিনি সত্যি সত্যি সিমকে খোঁজা শুরু করেন। এক পর্যায়ে তিনি সিমের ছোটবেলার সাথীদের খুঁজে পান, যারা সিমের সাথে পড়ালেখা করেছিল, কিন্তু তাদের কাছ থেকে সিমের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর হঠাৎই একদিন লেখিকাকে জানানো হয় একজন নারী এসেছেন যিনি নিজেকে সিম বলে দাবি করছেন। সিমকে তখন রকি আর তার পুরনো ছবিগুলো দেখানো হয়। সিমের চোখ দিয়ে অশ্রু যেন আপনা আপনি গড়িয়ে পড়তে থাকে। সিমও কখনো তার বাবা সমান রকিকে ভুলতে পারেনি। এখন সময় 2010। 60 বছর পর রকি আবার দক্ষিণ কোরিয়া এসেছে। রকি দক্ষিণ কোরিয়ার উন্নতি দেখে অবাক হয়ে যায়। এ যেন আমূল পরিবর্তন। রকি তার স্ত্রীকে নিয়ে পার্কের বেঞ্চিতে অপেক্ষা করতে থাকে। সিম আসে সেখানে। দুজনেই দুজনকে দেখা মাত্রই চিনতে পারে। জড়িয়ে ধরে তারা একে অপরকে। এই সুখের কান্না যেন থামতেই চায় না। এত বছর পরেও তাদের ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে। সিনেমার শেষে আমাদের দেখানো হয় আসল রকি ও সিমের দেখা হওয়ার দৃশ্য। রকি ও সিমের পাশাপাশি আশেপাশের মানুষও তাদের আনন্দাশ্রু ধরে রাখতে পারে না। এখানেই চমৎকার এই কাহিনীটি শেষ হয়।